ওকে, তো আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর পঞ্চম ক্লাস। এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অর অ্যাজ অ্যান প্রফেশনাল বুককিপার হিসেবে আমাদের সব থেকে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিকনসিলেশনের কাজ। ঠিক আছে, রিকনসিলেশনের কাজটা আমরা ফাইবার, আপওয়ার্ক বলেন বা যে কোনো মার্কেট প্লেসে আমাদের রিকনসিলেশনের কাজটা অনেক বেশি জনপ্রিয়। তো রিকনসিলেশনের কাজটা আমাদের আজকে আমরা দেখব যে রিকনসিলেশনের ক্লাসটাতে আমরা কিভাবে ব্যাংক রিকনসিলেশন করে, কিভাবে ক্রেডিট কার্ড রিকনসিলেশন করে, কিভাবে পেপাল রিকনসিলেশন করে। ওকে, তো রিকনসিলেশনের আগে আপনাদেরকে আমি একটা স্লাইড দেখাবো। আপনারা একটু স্লাইডটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন বা পেপাল রিকনসিলেশন যেটা আছে, তো এই পেপাল রিকনসিলেশন গুলা বা ক্রেডিট কার্ড বা ব্যাংক রিকনসিলেশন গুলো আমরা কিভাবে করব সেটা দেখার আগে বা আমরা কুইক বুকসে যাওয়ার আগে কিছু আমি আপনাদের সাথে স্লাইড শেয়ার করব বা পিপিটি শেয়ার করব, সেগুলো আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে, আশা করি। ঠিক আছে, প্রথমত আমি যেটা দেখাইছি, রিকনসিলেশন এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস। রিকনসিলেশন এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস মানে কুইক বুকস এর সাথে যদি আমরা ব্যাংকটাকে সরাসরি কানেক্ট করি, এখানে রিকনসিলেশন দুইটা ওয়েতে হয়। প্রথম কথা হচ্ছে যদি আপনি ম্যানুয়ালি কাজটা করেন, আর আরেকটা হচ্ছে যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্ট করে নেন। ঠিক আছে, দুইটা ওয়ে। তো আমরা এখন যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্ট করে নেয় তাহলে কুইক বুকস এর কি কি স্টেপ ফলো করতে হয়। ঠিক আছে, তো আসেন আমরা স্লাইডে আগাই সামনের দিকে। প্রথম কথা হচ্ছে কানেক্টিং ব্যাংক উইথ কুইক বুকস। কানেক্টিং ব্যাংক উইথ কানেক্টিং ব্যাংক উইথ কুইক বুকস, প্রথমত হচ্ছে ব্যাংকের নেমসটাকে সিলেক্ট করতে হয়। তারপরে নিট ব্যাংক ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে। তারপরে ব্যাংকের রেজিস্ট্রেশন কোড নাম্বার লাগে, সেটা কি আপনার এসএমএস, ইমেল অথবা ভয়েসের মাধ্যমে আসতে পারে। ইনপুট ভেরিফিকেশন কোড লাগবে আপনার লগ ইনের জন্য। তারপরে হুইচ অ্যাকাউন্ট ডু ইউ কানেক্ট, আপনি কোন অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাচ্ছেন, চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, এই জিনিসগুলো। তারপর আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টের যেতে হবে, আপনার চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপরে স্টেটমেন্ট পিরিয়ড এবং ব্যাংক ট্রানজেকশন উইল অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল। মানে এই যে উপরে যে কয়েকটা কাজ, এই কাজগুলো যদি আপনি করেন, সে এরপরে ব্যাংকে যে ট্রানজেকশনটা ব্যাংকের সাথে যখন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তখন সেটা কি রিভিউ প্যানেলে চলে আসবে, যদিও বাংলাদেশের কোনো ব্যাংক আপনারা এখানে পাবেন না। তারপরে আসেন, দেখেন আমি প্রত্যেকটা স্টেপ দেখাইছি। প্রথমত আমাকে ব্যাংকটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তারপরে ভেরিফিকেশন কোড ভয়েস, ইমেল অথবা এসএমএস অথবা ইমেলের মাধ্যমে দিতে হবে। তারপরে কানেক্ট করতে হবে। তারপরে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। দেওয়ার পরে আপনাকে বলে দিতে হবে এটা কোন টাইপের অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, মানি মার্কেট, ট্রাস্ট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, এটাকে বলে দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ডেটটা বলে দিতে হবে। ঠিক আছে, আপনি কয় তারিখ থেকে আপলোড করতে চাচ্ছেন, তো এটাকে কানেক্ট করব। দেখেন, দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমাদের কুইক বুকসে চলে আসবে। অটোমেটিক্যালি কুইক বুকসে চলে আসবে, কুইক বুকসের রিভিউ প্যানেলে এসে আপলোডেড হবে। আমাদের অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের কাজটা কিন্তু এখান থেকে শুরু। ধরেন ক্লায়েন্ট আমাকে বলে কানেক্ট করে দিল, খুব ভালো কথা। তো আমার সরাসরি কি আমার কুইক বুকসে চলে আসে, কিন্তু যদি কানেক্টেড করা না থাকে তখন আমাকে ম্যানুয়ালি জিনিসটাকে আপলোড করতে হবে। এখন আপনি ম্যানুয়ালি করেন অথবা ব্যাংকের সাথে সরাসরি কানেক্ট করে নেন না কেন, আপনাকে এর পরবর্তীতে ক্যাটাগরাইজেশন যে পার্টটা, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আর ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কিন্তু ক্যাটাগরাইজেশনের জন্য কিন্তু আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আসেন আমরা, এটা গেল হচ্ছে আমাদের কতগুলো স্টেপ যেটার মাধ্যমে আমরা সরাসরি ব্যাংকের সাথে কানেক্ট করে নিতে পারি, আর করলে ট্রানজেকশন গুলা ফর রিভিউ প্যানেলে চলে আসবে। এরপর আসেন রিকনসিলেশন সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। রিকনসিলেশনটা বেসিক্যালি কি, রিকনসিলেশন বিভিন্ন জিনিসের হয়। এখন ব্যাংক রিকনসিলেশন মানে ব্যাংকের বইয়ের সাথে আপনি যে একটা ব্যাংকের নামে একটা হিসাব রাখছেন আপনার লেজার অ্যাকাউন্টে, সেটা আমরা এখন কার সাথে মিলাবো, কুইক বুকস এর সাথে মিলাবো। আমরা কিন্তু নর্মালি কি করি, আমাদের লেজার বুক মেনটেন করি বা ম্যানুয়ালি আমরা এক্সেল ফাইল অথবা গুগল শিট মেনটেন করি। সেটার সাথে আমাদের যে ব্যাংক আছে, ব্যাংকের যে ট্রানজেকশনের যে স্টেটমেন্ট আছে সেটাকে নিয়ে এসে আমরাকে সেটাকে ম্যাচ করার চেষ্টা করি, সেটাকে বলা হয় রিকনসিলেশন।
ঠিক আছে, এটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য যদি হয় ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ডের জন্য যদি হয় ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, যদি পেপালের ক্ষেত্রে হয় তখন পেপাল রিকনসিলিয়েশন হয়। এখন ব্যাংকের বইয়ের সাথে আপনার মানে আর কি ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটার সাথে আপনার যে স্টেটমেন্ট আছে বা আপনার যে লেজার অ্যাকাউন্টটা আছে সেটার কিছু জিনিসের কারণে পার্থক্য হইতে পারে সেটা আউটস্ট্যান্ডিং চেকের কারণে হতে পারে, ব্যাংক সার্ভিস চার্জের জন্য হতে পারে, প্রিন্টিং চার্জের জন্য হতে পারে, তারপর ক্যাশ অন ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক ডাইরেক্টলি বাই দ্য থার্ড পার্টি, ঠিক আছে, এটার জন্য হইতে পারে। তারপরে হচ্ছে ডিসঅনার অফ চেক, এটার কারণে হইতে পারে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। এই কতগুলা কারণ আমি জাস্ট কয়েকটা উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করছি, এছাড়াও আরো অনেক কারণ আছে যেগুলা কি কুইক বুকস এর সাথে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট আছে সেটার সাথে অমিল হওয়ার জন্য পার্থক্য সৃষ্টি করে। এবার আসেন, আমরা যদি রিকনসিলিয়েশন করতে যাই ম্যানুয়ালি, তাহলে আমাকে কি করতে হবে? রিকনসিলিয়েশন করতে গেলে আমাকে সর্বপ্রথম এখানে আমি কয়েকটা স্টেপ আমি দেখাইছি, দেখেন। চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য চার্ট অফ অ্যাকাউন্ট, চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ চার্ট অফ অ্যাকাউন্ট, মানে আপনাকে সর্বপ্রথম চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। এখন এটা ম্যানুয়ালি করেন অথবা ব্যাংকের সাথে কানেক্ট করেন, অবশ্যই সে নামে চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকের নামে। এবং চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, মানে সেই ব্যাংক অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কি নাই সেটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। তারপরে হচ্ছে পিডিএফ থেকে সিএসবি তে ফাইল কনভার্সন করতে হবে, মানে আপনাকে ক্লায়েন্ট সিএসবি আকারে দিতে পারে, এক্সেল আকারে দিতে পারে, আপনার গুগল শিটেও দিতে পারে, যে কোনোটাই দেখ না কেন অবশ্যই নিবেন। কিন্তু ক্লায়েন্টকে বলবেন যে প্রোভাইড মি দ্য পিডিএফ অফ ইউর ব্যাংক স্টেটমেন্ট, মানে তার ব্যাংক স্টেটমেন্টের পিডিএফ নিবেন। অবশ্যই মাথায় রাখবেন পিডিএফ, ব্যাংকের পিডিএফ হইতেছে আপনার জন্য বাইবেল। আপনি ব্যাংকের পিডিএফ ছাড়া অন্য কোনো দিকে তাকাবেন না, কারণ ক্লায়েন্ট আপনাকে যাই বলুক না কেন দিন শেষে পিডিএফ এর সাথে আপনাকে মিলাইতে হবে, ব্যাংকের স্টেটমেন্টের সাথে আপনাকে মিলাইতে হবে। তো ব্যাংক কি কাজ করছে সেটার সাথে আপনার বইতে কি কি গরমিল আছে সেটা খুঁজে বের করে সেই অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখেন আপলোড দ্য সিএসবি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন, আপনাকে পিডিএফ থেকে সিএসবি তে করলেন, সিএসবি করার জন্য অনেকগুলো অনলাইনে ফ্রি টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি তারপর আজকে একটা টেকনিক দেখাই দেবো। তারপর দেখেন আপলোড দ্য সিএসবি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন, মানে সিএসবি ফাইলটাকে আপনি ব্যাংকিং প্যানেলে এসে আপলোড করবেন। তারপরে ক্যাটাগরাইজেশন দ্য ট্রানজেকশন ক্লিন আপ ক্যাচ আপ, এই নামে থাকতে পারে। তারপরে হচ্ছে রিকনসাইল, আপনি যদি আপনার ক্লায়েন্টকে বলেন যে আপনি ব্যাংক কানেক্ট করে দেন, কোনো সমস্যা নাই, আপনার এই 4 নাম্বার স্টেপ পর্যন্ত আপনার কোনো কাজ করতে হবে না, এটা ভুল কথা, ঠিক আছে। আপনার একও দেখতে হবে, 2 নাম্বারও দেখতে হবে, আপনার ম্যানুয়ালি করা হোক অথবা আপনি কানেক্ট করেন না কেন, 1 2 দেখতে হবে। জাস্ট 3 আর 4 নাম্বার এই স্টেপটা আপনি রিলিফ পাবেন, কারণ কি ব্যাংকের সাথে কানেক্ট থাকলে ব্যাংক সরাসরি স্টেটমেন্ট আপনার কুইক বুকসে সাথে লিংক আপ করে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরাইজ দ্য ট্রানজেকশন ক্লিন আপ ক্যাচ আপ, এই যে 5 নাম্বার আর 6 নাম্বার মাস্ট করতে হবে, তার মানে 1 2ও আপনাকে করতে হবে, 5 আর 6 আপনাকে করতে হবে। যদি কি সরাসরি কুইক বুকস এর সাথে আপনার ব্যাংকটা কানেক্টেড থাকে, আর যদি কুইক বুকস এর সাথে ব্যাংকটা কানেক্টেড না থাকে, মোস্ট অফ দ্য কেসেস আপনারা যে ফ্রিল্যান্সার হিসেবে এরকম ক্লায়েন্টই ম্যাক্সিমাম পাবেন, তাদের এই সম্পূর্ণ 6টা স্টেপ ফলো করে তাদের রিকনসিলিয়েশনটা কাজ করতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করবে, আপনার মেধার তো যোগ্যতার জায়গা হচ্ছে 5 নাম্বার সেকশন, ঠিক আছে। আপনি কতটুকু অ্যাকাউন্টিং পারেন বা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া কেমন, কোনটা চার্ট অফ অ্যাকাউন্টে কি কি যাচ্ছে না যাচ্ছে সেগুলো সম্পর্কে আইডিয়া যদি ভালো থাকে অবশ্যই আপনি রিকনসিলিয়েশন প্রপারলি করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্লাইড ছিল। এবার আসেন আমরা আমাদের আজকের অ্যাসাইনমেন্ট ফোল্ডারে যাব। ওকে, তো আমি ব্যাংক স্টেটমেন্টটা ওপেন করব। আপনাদের অ্যাসাইনমেন্ট ফোল্ডারের মধ্যে ভালো করে দেখেন, এখানে ওয়েলস ফার্গো ব্যাংকের আমি ব্যাংক স্টেটমেন্ট দিছি জুন, জুলাই, অগাস্ট। আবার কেউ একসাথে বসে করতে বসেন না, হ্যাঁ, ঠিক আছে। আগে জুন মাসেরটা শেষ করবেন, তারপরে জুলাই মাসেরটা, তারপরে অগাস্ট মাসেরটা শেষ করবেন, প্রপারলি শেষ করবেন। আর প্রত্যেকটা শেষ করে মানে আর কি রিকনসিলিয়েশন রিপোর্ট দিবেন, রেজিস্টার দিবেন, যেটা যেটা প্রয়োজন ব্যাংক রুল এগুলো প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট আকারে দিবেন। তো আমরা ওয়েলস ফার্গো জুন মাসের প্রথমে আসি। এই যে ওয়েলস ফার্গো ব্যাংক তার স্টেটমেন্ট, ঠিক আছে। স্টেটমেন্ট এক এক দেশের স্টেটমেন্ট এক এক রকম হয়, এটা আপনাকে অবশ্যই ব্রেনে রাখতে হবে, ঠিক আছে। তো স্টেটমেন্ট থেকে আমাকে কি কি জিনিস দেখতে হবে? সর্বপ্রথম স্টেটমেন্ট থেকে দেখতে হবে হচ্ছে আমার ডেট, ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট। তারপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, তারপর কত ডিপোজিট,
কত উইথড্রয়াল। এখন বিগিনিং ব্যালেন্সের নাম আরো নামে থাকতে পারে, ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, প্রিভিয়াস ব্যালেন্স থাকতে পারে, এন্ডিং ব্যালেন্সের নাম ক্লোজিং ব্যালেন্স থাকতে পারে। ঠিক আছে? তো যে সিনোনিম গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এখন তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কুইক বুকসে চলে যাওয়া, সেখানে আমার কি ব্যাংক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি চলে যাব মাই অ্যাপস এর আন্ডারে, সেখান থেকে অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টস। এখন ওয়েলস ফার্গো নামে আপনাদের অলরেডি চার্ট অফ অ্যাকাউন্ট আছে, সেটা আমি জানি, কিন্তু ওইখানে গিয়ে যদি আপনি রিকনসিলিয়েশন করতে যান কোনোদিনও মিলবে না। হ্যাঁ, তো আমরা কি করবো, একটা নতুন করে একটা ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট ওপেন করব। ওয়েলস ফার্গো দিলাম হচ্ছে রিকনসাইল, জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, আর অ্যাকাউন্ট নাম্বারটা 1010। আর অ্যাকাউন্ট টাইপ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর ওয়েলস ফার্গো হইতে চেকিং অ্যাকাউন্ট, মনে রাখবেন চেকিং অ্যাকাউন্ট মানে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কোটা নাই ব্যাংক। তার ওপেনিং ব্যালেন্সটা আমি দেখবো আমার স্টেটমেন্ট থেকে, চেক করে নিব 1767.65। ওকে, তারপরে আসেন, এখান থেকে আপনাকে ডেটটা দিতে হবে। ডেটটা হচ্ছে জুন 1, 2021। জুন 1, 2021। আমি এটাকে এখন সেভ করে দিব। আচ্ছা, দেখেন 1010 ওয়েলস ফার্গো ব্যাংক রিকনসাইল, আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তাহলে প্রথম কাজ করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে নিলাম। তারপরে কি করলাম, তার ওপেনিং ব্যালেন্সটা দিলাম। এরপরে আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে, বা এই যে আমি পিডিএফটা নিয়ে নিলাম, পিডিএফটা সুন্দর করে ডাউনলোড করব। এখন পিডিএফ থেকে আমাকে কি করতে হবে, করতে হবে হচ্ছে সিএসভি ফাইল। পিডিএফ থেকে করতে হবে হচ্ছে আমাকে সিএসভি ফাইল। এখন এগুলো করার জন্য অনেক টেকনিক আছে, দেখেন আমি যদি অনলাইনে চলে যাই ফ্রি, এখন সাবস্ক্রিপশন দিয়ে কেনার প্রয়োজন নাই। যদি মানে আর কি ক্লায়েন্ট আপনার অনেক বেশি থাকে, তখন সাবস্ক্রিপশন দিয়ে কিনবেন। এর আগ পর্যন্ত সাবস্ক্রিপশন দিয়ে কেনার প্রয়োজন নাই। বিভিন্ন ধরনের অনলাইনে আপনি যদি লেখেন পিডিএফ টু সিএসভি কনভার্টার, অনলাইনে লিখে সার্চ করলে অনেক ধরনের আপনি ইয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আই লাভ পিডিএফ, ঠিক আছে, তারপরে জ্যামজার, আরো অনেক আছে। ধরেন আমি আই লাভ পিডিএফ এ চলে যাই, পিডিএফ দিলাম। তারপর পিডিএফটাকে ডাউনলোড এখানে পোস্ট করে দিলাম, কনভার্ট টু এক্সেল। আচ্ছা, এক্সেলে হবে, আচ্ছা দেখি তারপরও এক্সেলে ডাটাটা কেমন দেখা যায়। আমি এটাকে ওপেন করব। যাদের মাইক্রোসফট অফিস 2021-এর নিচে আছে, তারা সবাই মানে আর কি যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে তাদের কাছ থেকে 2021 ইনস্টল করে নিয়ে আসবেন। না হলে আমি যে টেকনিক গুলো দেখাবো সেগুলো কোনোটা কাজে লাগবে না। দেখেন তারা কি করছে, টেবিল নিচে ওয়ান, কই আর ইনফরমেশন কই, এই সবগুলা দেখছেন আলাদা আলাদা করে দিছে। এই দেখেন সবগুলা টেবিল কি করছে, এই যে আলাদা আলাদা করে দিছে। ওকে, মোটামুটি অনেকটা স্ট্যান্ডার্ড মানের দিছে। এখন এটা কি আমাকে এক্সেলে সে দিছে অনেকগুলা মানে আর কি কি বলবো, টেবিল, অসংখ্য মনে হয়, কটা, 22, 24, 25টা টেবিল আমাকে সে প্রোভাইড করছে। তাহলে অনেক, তাই না? এখন তো এটা তো করা যাবে না। তা আমি এখন কি করব, আমি আপনাদেরকে এখন একটা টেকনিক দেখাবো। দেখেন, যাদের 2021 ভার্সন আছে শুধুমাত্র তারাই এটা করতে পারবেন, যাদের নাই তারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেই আপনাকে ইনস্টল করে দেবে। আমি মাইক্রোসফট এক্সেলে একটা নতুন করে ইয়ে নিলাম। হ্যাঁ, নিলাম হচ্ছে ওয়েলস ফার্গো, ফার্গো নিউ। ওকে, আমি ওয়েলস ফার্গো নামে একটা ওপেন করলাম, রাইট। এরপর আসেন কি করব, আমরা যে ফাইলটা ডাউনলোড করে আনছি
অবশ্যই আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আছে, সেই ফাইলটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। যে কোনো ব্রাউজার, আপনার গুগল থাকতে পারে, ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করে নেন। ওপেন করার পরে এইখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে, ভালো করে দেখেন, এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। সেই লিঙ্কটাকে আমি নিয়ে নিব। নিয়ে এখন আমি যে এক্সেল শিটটা রেডি করতে যাচ্ছি, সেই এক্সেল শিটের উপরে আসবেন, ডাটা অপশন পাবেন। ডাটা থেকে ফ্রম ওয়েব, একটু লোড নিতে টাইম নেবে। ডাটা থেকে ফ্রম ওয়েব, সেখানে এই যে ইউআরএলটা যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দেন, দিয়ে ওকে দেন। কানেক্টিং এর জন্য একটু টাইম নেবে। এই যে চলে আসে। এখন আমরা ডান পাশে প্রিভিউ দেখবো, বাম পাশ থেকে টেবিলটাকে সাজানোর চেষ্টা করবো। আমরা প্রথমে দিব সিলেক্ট মাল্টিপল আইটেম। এখন আমরা একটা একটা করে দেখি আমার স্টেটমেন্টে কোনটা কোনটা তারা পুরো ইয়েটাকে রিড করে তারা দেওয়ার চেষ্টা করছে। টেবিল ওয়ানে আমার এটা প্রয়োজন নাই, টেবিল টু এটারও দরকার নাই, টেবিল থ্রি আমার এইখানে হচ্ছে আমার ট্রানজেকশন গুলো দেওয়া আছে, ওকে। তাহলে টেবিল থ্রি আমার প্রয়োজন, আমি এটাকে সিলেক্ট করবো। টেবিল ফোর এর প্রয়োজন আছে কি? টেবিল ফোর এর প্রয়োজন নাই। টেবিল ফাইভ, তারপর টেবিল সিক্স, টেবিল সেভেন, টেবিল এইট, ওকে, কোনো টেবিল প্রয়োজন নাই। এরপরে আসবো লোডের পাশে, ড্রপ ডাউন মেনু থেকে লোড টু। ভালো করে দেখেন, লোডের পাশে ড্রপ ডাউন মেনু থেকে লোড টু অপশনে চলে যাব। এখানে দিব টেবিল আকারে এক্সিস্টিং ওয়ার্কশিট, দিয়ে জাস্ট ওকে করে দিব। দেখেন কত স্ট্যান্ডার্ড ভাবে সে আপনাকে টেবিলটা রেডি করে দিছে। এখন আপনার কি কি কলাম লাগবে সেগুলো আপনি তাকে ইয়ে করে দেন, ঠিক আছে। তো এই কলামটাকে, আচ্ছা, একটু সাজায় নিব। আমার সেকেন্ড কলাম নাম্বারের প্রয়োজন নাই, তারপরে এন্ডিং ব্যালেন্সের প্রয়োজন নাই। আমার প্রয়োজন ডেট, ডেসক্রিপশন, আর হচ্ছে টাকার কলামগুলো প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে ডিপোজিট, আর এটা হচ্ছে উইথড্রল। তাহলে এই কলাম ডিলিট করে দিলাম, ওকে। এবার দেখেন এইখানে এই যে যে একটা লাইন ছিল, এই লাইনটা তিন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমার যেখানে আমার যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টের লাইনটা অনেক বড় ছিল। এই যে দেখেন স্টেটমেন্টের লাইনটা একটু বড় ছিল। এখন আমরা এটাকে কি করব, সাজায় এক পেজে নিয়ে আসার চেষ্টা করব, বা এক লাইনে আনার চেষ্টা করবো। আমি এখান থেকে কেটে নিব। যে যে এরকম এক্সেল এক্সপার্ট তার কাজ করতে তত বেশি সুবিধা হবে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, এই ফাইলটা রেডি করাই হচ্ছে সব থেকে বেশি আপনার কষ্টকর কাজ, ঠিক আছে। তারপরে ওই দুইটা খালি কলামটাকে, খালি রোটাকে আমি ডিলিট করে দিলাম। সেম ভাবে এখন যে এমন না যে শুধু অল্প কয়টা ট্রানজেকশন থাকবে, অনেক বেশি কোয়ান্টিটিরও থাকতে পারে, ঠিক আছে। তো সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে আমাদের। আগে একটা সময় আমরা এগুলো ম্যানুয়ালি করতাম, এখন তো 2000 এক্সেলের এই যে ভার্সন আসার কারণে অনেক বেশি সহজ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমরা এগুলাকে হাতে কাজ করতে হতো, অনেক বেশি আমাদের টাইম স্পেন্ড হতো। হ্যাঁ, এটার জন্য অনেক বেশি আপনাকে পেমেন্টও করবে ক্লায়েন্ট। ফ্যানটা দাও। খালি রো গুলাকে আমি ডিলিট করে দিব। আপনাদের ব্যাচে অনেকে পাবেন, দেখবেন যে অনেকে এক্সেল এক্সপার্ট। যদি আমি এক্সপার্ট না, তারপরেও আমি এভাবেই করি। ওকে, তারপর লাস্ট এন্ডিং ব্যালেন্স এটা ফিরে করে দেব। এখন আমার ফাইলটা মোটামুটি রেডি, আমি এখন এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন আসেন, আমার এক্সেল ফাইল তো রেডি হয়ে গেল।
এখন আমাকে করতে কি হবে, সিএসবি করতে হবে, তাই তো? এখন আমি চলে যাব গুগলে, এক্সেল টু সিএসবি কনভার্টার। ঠিক আছে, এটা লিখে সার্চ করব, যে কোনো একটা ফ্রি আমরা ইউজ করব। ও আচ্ছা, এক্সেল টু পিডিএফ না, এক্সেল টু সিএসবি, হ্যাঁ এক্সেল টু সিএসবি লাগবে। যে কোনো একটাকে চুজ করি। ওকে, ফাইলটাকে নিয়ে আসি। ফাইলটা হচ্ছে আমার ডেস্কটপে আছে, ওয়েলস ফার্গো নিউ। ওপেন করব, ডাউনলোড সিএসবি। আবার সাইন ইন করতে বলে। আচ্ছা, নিলাম না, অন্য একটা ট্রাই করি। আচ্ছা, এক্সেল টু সিএসবি, যে কোনোটা আপনি করতে পারেন, দিন শেষে আপনার কাজ হইলে হলো। এটা মাথায় রাখবেন। কনভার্ট। আর এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি দেয়, 5টা 10টা হয়তো বা 20টা ফ্রি দেয়, এর বেশি আর ফ্রি দেয় না। এই যে আমি এটাকে এবার একটু ওপেন করব। এই যে দেখেন, সিএসবি হলে ফাইলগুলো একটু কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। না। আচ্ছা, আমার এই যে উপরে প্রথম কলামটা আমার লাগবে না, আমি ডিলিট করে দিই। এবার আসেন ডেট ফরম্যাট। আপনাকে ডেট ফরম্যাট তো দিতেই হবে, তাই না? ডেট ফরম্যাট, এই যে দেখেন সবগুলা কি 2021 চলে আসে, দেখছেন? সরি, 25 চলে আসে। এন্ড এগুলাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। অনেক সময় দেখবেন, কারণ আমরা যে ভার্সন গুলো ব্যবহার করি সবগুলো হইতেছে ক্র্যাক ভার্সন, আমরা তার পেইড ভার্সন ব্যবহার করি না। তো এই জন্য পেইড ভার্সন ব্যবহার না করার কারণে এই সমস্যাগুলা প্রতিনিয়ত পোহাইতে হবে। আবার অনেকে আছে যে পিডিএফটা থেকে ডিরেক্ট কপি করে নিয়ে এসেও ফাইল দিতে পারে। এখানে কেন করলাম আমি টেকনিকটা দেখানোর রিজন হচ্ছে একটাই, যেটা ফাইলটাকে খুব সহজে একটা স্মুথলি টেবিল আকারে তারা প্রোভাইড করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, আমার ফাইলটা মোটামুটি রেডি। এইবার আমি একটু চেক করবো আমার উইথড্রল কত। আমরা সবাই জানি যে এক্সেলে মানে আর কি যোগফল করা যায়। এই যে দেখেন, আমি যদি এটাকে ধরে টানি, তাহলে এখানে নিচে লেখা দেখাচ্ছে 2645.24। তাহলে আমি যদি একটু চেক করি এখানে, আমার উইথড্রল হইতেছে 2645.24, এই 24, আর ডিপোজিট হইতেছে 2000। তাহলে আমার সবকিছু ফাইলটা রেডি আছে। ওকে, এবার আমরা কুইক বুকসে চলে যাব। কুইক বুকসে গিয়ে আমরা এবার কি করব, ইম্পোর্ট করার জন্য চলে যাব হচ্ছে প্রথমত আমার ব্যাংকিং প্যানেলে, মাই অ্যাপস থেকে চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক ট্রানজেকশন। সেখান থেকে আমাকে প্রথমত তারা বলতেছে হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট অর আপলোড ট্রানজেকশন। তো আমার কাছে যেহেতু কানেক্ট অ্যাকাউন্ট, এখানে একটা ভিডিও আছে, আমি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপলোড ট্রানজেকশন দেখেন, এখানে আপনাকে 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে, অথবা আপনি এখানে ফাইন দিয়ে ব্যাংকটাকে ফাইন করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে যে ফাইলটা আমি রেডি করছি ডট সিএসবি, এটাকে আমি ওপেন করে নিলাম, দিয়ে কন্টিনিউতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে, ওয়েলস ফার্গো রিকনসাইল, দিয়ে আমি কন্টিনিউ দিব। এখানে বলছে ইজ দিস দ্য ফার্স্ট রো অফ ইউর হেডার। আপনার ফাইলে কি প্রথমে হেডার আছে কিনা? অবশ্যই আছে। আপনি কয়টা কলাম ব্যবহার করছেন? 2টা কলাম আমরা ব্যবহার করছি। আর ডেট ফরম্যাট হইতেছে মান্থ, ডেট, ইয়ার। এরপরে দেখেন ডেটের সাথে ম্যাপিং করা, ডেটের সাথে ডেট, ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশন, অ্যামাউন্টের সাথে মানে রিসিভ আমরা দেখাইছি ডিপোজিট কলামে, আর স্পেন্ড মানে যতগুলো আমার হয়েছে সেগুলো উইথড্রল মানে, আর চেক নাম্বার অপশনাল। আমি এটাকে কন্টিনিউ দিব। এইখানে একটা জিনিস বোঝার আছে, আমরা যখন ওয়ার্ল্ডের অনেকগুলা ব্যাংক আছে, সেই ব্যাংকগুলা কি করে, তারা তাদের অ্যামাউন্ট গুলাকে একটু রিভার্স করে দেখায়। যেমন এখানে কুইকবুকস বলে দিছে ইনকাম ট্রানজেকশন নরমালি কি হয়, পজিটিভ হয়, আর এক্সপেন্স ট্রানজেকশনটা কি হয়, নেগেটিভ আকারে হয়, তাই না? এখন
কিছু কিছু ব্যাংক আছে, এই যে দেখেন, অকেশনালি সাম ব্যাংক সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্স, মানে ইনকামকে তারা নেগেটিভ দেখায় আর এক্সপেন্সকে তারা পজিটিভ দেখায়। এখন এই জিনিসটা থেকে কিভাবে উত্তরণ করতে পারবেন, আপনি যে ফাইলটা রেডি করছেন এক্সেল ফাইল, সেটাকে যোগফল নামাইলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আপনার ফাইলটা কি রিভার্স করা আছে নাকি সঠিক আছে। ঠিক আছে, তারপরে যদি রিভার্স করা থাকে আপনি চাইলে যে এখান থেকে রিভার্সও করে দিতে পারেন, বা অরিজিনাল ভ্যালুতে থাকলে অরিজিনাল ভ্যালুতেই আপনি রাখতে পারেন। হ্যাঁ, রিভার্স করলে কি হবে, জাস্ট মাইনাস ফিগার গুলা প্লাস হয়ে যাবে, প্লাস গুলা মাইনাস হয়ে যাবে। এরপরে সবগুলো আমার যেহেতু ফাইল ঠিক আছে, আমার কোনো রিভার্সের প্রয়োজন নাই, তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে চলে যাব। ইয়েস, ইম্পোর্ট কমপ্লিট, ইউ আর অল সেট। দেখেন, আমি প্রথমে কি বলছিলাম, আমাদের সব জিনিস কোথায় চলে আসবে, টু রিভিউ প্যানেলে, তাই না? এখানে কি ফর রিভিউ প্যানেলে চলে আসে না? দেখছেন, ফর রিভিউ প্যানেলে আমরা যে আপলোড করলাম, এখান থেকে সব ট্রানজেকশন গুলো চলে আসছে আমার ফর রিভিউ প্যানেলে। এভাবে করে আমরা ট্রানজেকশন গুলাকে কি করলাম, ইম্পোর্ট করে নিয়ে আসলাম।